প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়ে। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি, গল্পকার শেলী জামান খান এবং আবৃত্তি শিল্পী ও উপস্থাপিকা দিলারা নাহার বাবু। চলে যাচ্ছি তাদের কাছে। কেমন আছেন? এবং দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেলা শেষের আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ তোমাকে এবং এসএটিভিকে আমাদের আজকে আমন্ত্রণ জানাবার জন্য। আসলে আমরা ওখানে আমি টরন্টোতে থাকি, ওখানেও এসএটিভি আমি প্রতিদিনই দেখি, ভালো লাগে। তো আজকে আমন্ত্রণ তখনই আরো বেশি আনন্দময় হয়ে ওঠে যখন সঙ্গে থাকে কিছু ভালো সঙ্গী। আশা করছি আমাদের আজকের আড্ডাটাও বেশ আনন্দমুখর হয়ে উঠবে। সত্যি তাই, একমত একদম। এবং আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে দীর্ঘ একটা সময় পরে আসলে দেশে ফেরা, দীর্ঘ একটা সময় পরে গত বছর আপনি এসেছিলেন এবং এবছর আবার আসা হয়েছে, অনুভূতিটা কেমন আসলে লাগছে? এখন কেমন আছেন? গত বছর যখন আমি দেশে ফিরে আসি তো 17 বছর পরে এসেছিলাম, অনুভূতিটা আলাদা থাকা হয়েছে। একটা ভীষণ একটা আবেগ, ঘোর লাগা, এই ধরনের একটা অনুভূতি আমার ছিল এবং সেই ঘোরটা কাটতে আমার সময় লেগেছে অনেক সময় লেগেছে, কারণ অনেক দীর্ঘ একটা গ্যাপের পর আমি এসেছিলাম। বাহ। আর আশা হয় প্রতিবারই কোনো না কোনো কাজের উদ্দেশ্যে, নিশ্চয়ই সেই পরিকল্পনা নিয়েই আসা হয়েছে। গত বছর আপনার বই বের হয়েছে এবং এবছরও বইমেলাতে আপনার বই বের হয়েছে, সেগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমার কাছে 3টা বই দেখতে পাচ্ছি। 3টা বইয়ের পরিকল্পনাটা আমি একটু আগে শুনতে চাচ্ছি। মোট 4টা বই আপনার বের হয়েছে, আমি একটু পরিকল্পনা থেকে গল্পটা শুনি। গত বছর বইমেলায় আমার 2টো বই প্রকাশিত হয়েছিল, একটি উপন্যাস, একটি সমকালীন গল্প। আচ্ছা। উপন্যাসটা নাম আমি কাদম্বরী। এটা একটা ঐতিহাসিক গবেষণামূলক উপন্যাস। আচ্ছা। এবং এই উপন্যাসটার পিছনে আমি দীর্ঘ 2 বছর সময় দিয়ে যথেষ্ট চেষ্টা করেছি, পড়াশোনা করে রবি ঠাকুর সম্পর্কে জানার চেষ্টা করেছি, অনেক রিসার্চ করতে হয়েছে, অনেক রিসার্চ করে আমি বইটা লিখেছি। এবং এই বইটার সাথে, এই উপন্যাসটির সাথে আমার একটা মানে আবেগও জড়িত আছে, বিশেষ করে কাদম্বরী দেবীর প্রতি আমার একটা ভালো লাগা, মুগ্ধতা। আর বাকিগুলো যে বইগুলো আছে আমার হাতে, সেগুলো সম্পর্কে জানবো। তবে আপার কাছে একটু ফিরতে চাই। আপা এখন কি কি কাজে ব্যস্ত আছেন? আপনি টরন্টোতে থাকেন, আপনিও দীর্ঘ সময় ধরে ওখানে আছেন। আই হ্যাভ লিভ ইন কানাডা মোর দেন 15 ইয়ার্স, কিন্তু আমি কাজ করি ওখানে কিউবান এয়ারলাইন্সে। আচ্ছা। এটা একটা সাউথ আমেরিকান এয়ারলাইন্স, 9 to 5 মানডে টু ফ্রাইডে। এর বাইরেও আমি কাজ করি। আমাদের ওখানে বেশ কিছু বাংলা টিভি চ্যানেল আছে। তো নন্দন টিভি, যেটা আমি একজন ওখানকার ডিরেক্টর। আচ্ছা। আর আমাদের এই টিভিটা যিনি শুরু করেছেন, যার হাত দিয়ে এই টিভিটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সে হচ্ছে ভীষণ একজন তরুণ, উজ্জ্বল একজন চিটাগং আর্ট কলেজ থেকে পাশ করা একজন ঝকঝকে উজ্জ্বল যুবক, যার সাথে আমি অনেক দিন থেকে কাজ করছি, প্রথম থেকেই। এবং আশা করছি আমাদের এই নন্দন টিভিকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব, যেখানে প্রতিটি বাঙালির ঘরে ঘরে আমাদের নন্দন টিভি আমাদের কথা বলবে। আসলে আমাদের নন্দন টিভির স্লোগানই হচ্ছে স্বদেশে প্রবাসে সারা বিশ্বময়। তো এটা নিয়ে অনেক দূর এগিয়ে যাবার ইচ্ছা আছে। আপনি কবে থেকে যুক্ত হয়েছেন নন্দনের সাথে? একদম প্রথম থেকে। আমরা এক বছর হয়ে গেছে, দ্বিতীয় বছরে এখন আমরা আছি। আমরা ওই টিভির আমি 2টা প্রোগ্রামেও আমি সঞ্চালনা করে থাকি। একটা হচ্ছে মজমা, যেটা আমরা ওখানকার জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে প্রতিদিনের শৈশবের গান, আড্ডা, যাপিত জীবন নিয়ে আমরা কথা বলি। আর এছাড়াও বাংলাদেশেরও অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা আমাদের সাথে কাজ করেছেন। আমাদের লিজেন্ড সিঙ্গার ফাতেমাতু জোহরা আপা কাজ করেছেন, এসেছেন। আমাদের মাকসুদো ঢাকার ম্যাক ভাই, ফিডব্যাকের লুমিন, তানভীর আলম সজীব আমাদের টিভির যে থিম সংটা, সেটাও করে দিয়েছে। তারপরে আরো আছে তপু, আয়েশা মৌসুমী, ডিরক, শুভ, এরা অনেকেই আমাদের সাথে কাজ করেছে। পুরো বছর জুড়ে আসলে এরকম আয়োজন হতেই থাকে, অনুষ্ঠানগুলো আসলে হতেই থাকে, চমৎকার একটা ব্যাপার। আরো একটা অনুষ্ঠান আমি করি কবির সাথে কবিতায়। আমাদের প্রিয় কবিদের নিয়ে, তাদের কবিতা, তাদের কথা নিয়ে আমরা অনেক কাজ করি, কথা বলি, ভালো লাগে। এইভাবেই চলছে আমাদের
প্রতিদিনের জীবন আসলে। যদিও ওখানে অনেক কষ্ট, অনেক কাজ, অনেক কিছু করতে হয়, তারপরেও বেলা শেষে মনে হয় যেন অনেক বৈচিত্র্য, অনেক আনন্দ। জীবনটা তো নিজেদের ভালোবাসার ভালো লাগে। জায়গাগুলোতে আসলে কাজ করার সুযোগটা আসলে আছে। সবগুলো কাজ প্রসঙ্গে জানতে চাইবো আপার কাছে, যেটা জানতে চাই যে এই যে বছর জুড়ে লেখালেখির যে অভ্যাসটা করছেন আপনি, এবং প্রতি বছরে যে মেলাতে বইয়ের যে প্রকাশনা কাজ করা হচ্ছে, ঠিক কবে থেকে এই বোধটা বা এই ভালোবাসাটা আপনার মধ্যে কাজ করেছে যে আমি লেখালেখির সাথে যুক্ত হতে চাই? আসলে আমি লেখালেখিতে ধরতে গেলে নবীনই বলা যায়। আচ্ছা। তেমন বেশি আগে থেকে না। মোটামুটি আমার যে আমি সবসময় যে কাজটা করতাম ওখানে, আমার যেটা ফুল টাইম জবটা ছেড়ে দেওয়ার পর আমি একটা অবসরে চিন্তা করে, মানে এটা আমি একটা প্ল্যান করে শুরু করলাম যে আমি একটু লেখালেখি শুরু করব, এবং কাজটা আমি ছেড়ে দিয়ে লেখালেখি শুরু করলাম প্রায় 5 বছর ধরে। আচ্ছা, এবং সেই প্রসঙ্গে আরো শুনবো, সেই ছোট ছোট গল্পগুলো জানবো। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথিদের কাছে। আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি, গল্পকার শেলী জামান খান এবং আবৃত্তি শিল্পী ও উপস্থাপিকা দিলারা নাহার বাবু। চলে যাচ্ছে আবারও তাদের কাছেই, যে বিষয়গুলো নিয়ে আসলে শুনছিলাম লেখালেখির বিষয়ে। আপনি তো লেখালেখির সাথে বইয়ের আগেও যুক্ত ছিলেন, লেখালেখি করতেন, একটা ফুল টাইম জবে ছিলেন। সেটা নিয়ে একটু যদি শুনতে পারি, কিসে ছিলেন, কোথায় ছিলেন? আমি আমেরিকা যাওয়ার পরে নিউ ইয়র্কে বসবাস শুরু করি। শুরুর দিকে আমি অনেক অড জব করতে হয়েছে আমাকে। জি জি। তারপরে আমি ইন্টারপ্রেটার হিসেবে কাজ শুরু করি, বোর্ড অফ ইলেকশনের ইন্টারপ্রেটার হিসেবে কাজ করছি এখনো। আচ্ছা। তাছাড়া আমি একটা আইসক্রিমের একটা কোম্পানির ম্যানেজার হিসেবে প্রায় 10 বছর কাজ করেছি। বাহ। তো ওই কাজটা আমি ছেড়ে দেওয়ার পরে এখন আমি প্রথম আলোর যে বাংলাদেশে উত্তর আমেরিকার সংস্করণে ওখানে কাজ লেখালেখি করছি। ওখানে আমি রিপোর্টার হিসেবেও কাজ করি এবং নিয়মিত লিখি। তাছাড়া ইন্টারপ্রেটার হিসেবে কাজ করি। এই দুটোই এখন আমি করছি। সেই লেখালেখির অভ্যাসের যে অভিজ্ঞতাটা, সেটা কেমন ছিল? একদম শুরুতে যখন আমি লেখালেখি মানে ছাত্র বয়স থেকে তো একটু একটু লিখতাম। আচ্ছা আচ্ছা। অবশ্য সেই লেখালেখিগুলো কখনো আলোর মুখ দেখেনি, মানে ভীতু প্রকৃতির ছিলাম। আচ্ছা, সাহস করে আসলে সেগুলো প্রকাশ করা হয়নি। জি। তো পরে আর কি সাহস হলো যে লিখছি যেহেতু একটু প্রকাশ করি। তাই 5 বছর ধরে মোটামুটি একটু সিরিয়াস ভাবে এটা শুরু করেছি আমি লেখাটা। আচ্ছা, আর সেই সাহসের পেছনে কি কোনো অনুপ্রেরণার কথা জানতে পারি আমরা? হ্যাঁ, অনুপ্রেরণা আমার হাজবেন্ড আমাকে অনুপ্রেরণা দিচ্ছে, ছেলেদের কাছ থেকে পেয়েছি। তবে সবকিছু ছাপিয়ে বেশিরভাগই বলবো আমি আমার বাবার কাছ থেকে ছোটবেলা থেকে অনুপ্রেরণা পেতাম, কিন্তু সেটা আমি তখন কাজে লাগানো হয়নি। এবং এইভাবে পরবর্তীতে লেখার কাজগুলো আপনি করেছেন। আপনার কাছে একটু ফিরতে চাচ্ছি, যে নন্দন টিভির কথা শুনছিলাম। প্রবাসের মাটিতে আসলে দেশীয় সংস্কৃতি নিয়ে কাজ করা এবং বাংলা একটা চ্যানেলের নিয়ে কাজ করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং এবং কঠিন একটা ব্যাপার। সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি, কতটা আসলে কঠিন ছিল? আচ্ছা, তোমরা তো আমাদেরকে প্রবাসী বলো, আসলে আমাদের কানাডার টরন্টো শহরে একটা বাংলাদেশ। ওখানে আমরা আমাদের শহীদ মিনার গড়েছি। এছাড়াও আমরা মনে করি যে আমাদেরও আছে বাংলাদেশ, আমাদেরও আছে স্বাধীনতা, আমাদেরও আছে শেখ মুজিব। তুমি যদি কবিতায় বলো তাহলে আমি বলতে পারি যে সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে যেতে সেসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আপনার কাছে ফিরে আসতে চাচ্ছি, অন্যান্য যে বইগুলো আছে সেটা নিয়ে একটু আমি কথা বলতে চাচ্ছি। এক মোহনার জীবন দেখতে পাচ্ছি, এটা বিষয়বস্তুটা একটু যদি আপনার কাছে জানতে চাই। এই এক মোহনার জীবন, এই উপন্যাসটির বিষয়বস্তু আমেরিকার অভিবাসী যারা আর কি, শুধু আমাদের বাংলাদেশের না, পৃথিবীর নানা প্রান্ত থেকে যে অভিবাসীরা আমেরিকা যাচ্ছে, ওখানে গিয়ে তাদের নতুন জীবন গড়ে তোলার চেষ্টা করতেছে, স্ট্রাগল করছে তারা, মানে একটা অন্য একটা দেশ থেকে গিয়ে তাদের যে
শূন্য থেকে শুরু করা, এই স্ট্রাগল কত ডিফিকাল্টিস যে ফেস করতে হচ্ছে প্রতি কতটা স্ট্রাগল করে, কতটা ঝড়ঝাপটাকে সহ্য করে তার ওখান থেকে তারা মানে। তাহলে এই গল্পটার সাথে আপনি নিজেকে নিশ্চয়ই অনেকখানি রিলেট করতে পারেন। হ্যাঁ, আমি অবশ্যই আমাকে রিলেট করতে পারি, এবং এটা মানে এক মোহনার জীবন, এটা আমার নিজের গল্প না, কিন্তু এটা আমার অভিজ্ঞতা, অনেকের গল্প, এবং আমার নিজেরও একটা অভিজ্ঞতা এখানে আছে যে আমি ওখানে অনেক দীর্ঘ একটা সময় অনেক স্ট্রাগল করে এখানে টিকে থাকতে হয়েছে আমাকে। আপনার কাছে একটু ফিরতে চাই, এই যে আপনি উপস্থাপনা করছেন, দুটো প্রোগ্রামের কথা বলছিলেন, আগে কখনো কি উপস্থাপনা করার কোনো অভিজ্ঞতা আছে? আছে, আমি বাংলাদেশে থাকতেও কবিতা আবৃত্তি করতাম ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি অনেকদিন আমরা কবিতা আবৃত্তি করেছি। কোন বয়স থেকে আসলে আবৃত্তি চর্চা শুরু করেছেন? জাস্ট ইউনিভার্সিটি যখন ভর্তি হলাম তখন থেকেই এসবের সাথে আমরা যুক্ত ছিলাম। তো তখন টিএসসিতে আসতাম আমরা অনেক। আচ্ছা, এখন যেমন কবিতা আমি অনেক ভালোবাসি, কবিতা আমার নিভৃত জীবনের একটা ভালোবাসার সঙ্গী। কবির ভাষায় যদি বলি তাহলে বলা যায় আমাদের জন্মের সাথে, বেড়ে ওঠার সাথে, সময়ের সাথে সাথে আমাদের কিছু গন্ধ, কিছু রং, কিছু বই, কিছু কবিতা যেটা আমাদের অস্তিত্বে লেগে থাকে, যেটা আমরা আলাদা করতে পারি না। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে কবিতা, আমার কবিতা অনেক প্রিয়। কবিতাকে আমি মনে করি আমার একটা সুন্দর সকাল, একগুচ্ছ রোদ, হয়তো এক কাপ কফি নিয়ে চলে গেলাম অনেক দূরে, কবিতায় বেঁচে থাকা যায়, নিজের একটা জগৎ তৈরি হয়ে যায়। আরো অনেক গল্পে ফিরবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে ফিরি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথিদের কাছে। আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি, গল্পকার শেলী জামান খান এবং আবৃত্তি শিল্পী ও উপস্থাপিকা দিলারা নাহার বাবু। চলে যাচ্ছে আবারও তাদের কাছেই। জি আপা, অনেকক্ষণ ধরে গল্প করছি এবং আমার সামনে একটা বইও আছে, আমি একটু কবিতার কোনো অংশ যদি আপনার থেকে শুনতে চাই। হ্যাঁ, আমি আমার একটা কবিতা পড়ব। আমার কবিতার নাম 17 বছর পর। 17 বছর পর তোমাকে দেখলাম, সময়ের হিসেবে 17 বছর অনেক সময়। আমি রাতের বিমানটি যখন ঢাকার মাটি স্পর্শ করলো, আমার বুকের গহীনে প্রজাপতির নাচ শুরু হয়েছিল। পাখা ঝাপটাচ্ছিল এক নস্টালজিক প্রজাপতি। বহুদিন পর দু চোখ মিলে ঢাকাকে দেখলাম, আমার প্রিয়তম শহর। আমরা ভালোবেসে বলতাম তিলোত্তমা ঢাকা। এখন ঢাকার বুকে রেল লাইন বসছে, চারিদিকে খোঁড়াখুড়ি, নির্মাণের কাজ চলছে। গাছের সবুজ পাতাগুলো কেমন যেন বিবর্ণ, ধূলি ধূসরিত। তবু দেশের মাটি, হাওয়া আমায় রোমাঞ্চিত করলো। আহা স্বদেশ, আমি তোমাকে কখনো ভুলিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, কলা ভবন, টিএসসি, শামসুন্নাহার হল, শহীদ মিনার। মনে পড়ে গেল কত শত স্মৃতি, কত শত মান অভিমান, ভালোবাসার কথা। পাগল পাগল সকাল, দুপুর, সন্ধ্যাবেলা। এদেশে নারীর মতো নদীও ধর্ষিত হয়। আমি যখন ইস্ট রিভারের পাড়ে যাই, তখন আমার মনে পড়ে যায় আমাদের দুঃখিনী বুড়ি গঙ্গার কথা। ধর্ষিত নারী এবং নদীর মিলিত আর্তনাদ আমাকে ব্যথিত করে তোলে। অথচ নিউ ইয়র্কের ব্যস্ত জীবনে কেমন করে যেন এসব স্মৃতি চাপা পড়েছিল। আজ স্মৃতিরা মুক্তি পেয়েছে। কিছু স্মৃতি চোখের জলে দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছে। নিউ ইয়র্কের 17 বছর যা পারেনি, দেশের 3 মাসে যেন বিপ্লব ঘটল। নিউ ইয়র্কের স্মৃতিগুলো ঝাপসা হয়ে এলো। আপনার কাছে একটু শুনতে চাচ্ছি যে অন্যান্য অনেক কাজের সাথে কিন্তু যুক্ত থাকা হচ্ছে, এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা, প্রবাসে যেটা বলছিলেন যে অনেক বড় একটা দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করা হয়। সেক্ষেত্রে নতুন প্রজন্মের সহযোগিতাটা বা তাদের
তারা যে অংশগ্রহণ করছে সে কাজগুলোতে কতটুকু দেখছেন যে বিদেশের মাটিতে এই কাজগুলো আসলে কেমন হচ্ছে? হ্যাঁ, আমরা কিন্তু ভীষণ আশাবাদী। আমরা তৈরি করছি আমাদের প্রজন্মকে, আগামী প্রজন্মকে। আমাদের প্রতিটি অনুষ্ঠান, আমাদের টিভিতে যে অনুষ্ঠানগুলি আমরা দেখাচ্ছি, আমাদের বেশ কয়েকটি বাচ্চাদের অনুষ্ঠান আছে, ওখানে আমরা বাচ্চাদের উদ্বুদ্ধ করছি, ওদেরকে আমরা নিয়ে আসছি এবং তৈরি করছি। আমরা তৈরি করতে চাই ওদেরকে। ওরা ধরতে না পারলে ওরা চেষ্টা করে এবং এত ভালো করে ওরা, ওদের প্রতিভা আমরাও বিস্মিত। আমেরিকাতে যখন বাঙালি সংস্কৃতি বা বাঙালি কমিউনিটি নিয়ে কাজ করা হচ্ছে, কি কি অর্গানাইজেশনের সাথে আপনি কাজ করছেন বা যুক্ত আছেন সেটা যদি একটু জানতে চাই। নিউ ইয়র্কে অনেকগুলো অর্গানাইজেশন, মানে বিভিন্ন নজরুলকে নিয়ে গবেষণা হচ্ছে। তাদের শতদল নামে এরকম একটা ওদের অর্গানাইজেশন, ওটা নিউ জার্সি ভিত্তিক। তারপরে বই মেলা হয় আমাদের প্রতি জুন মাসে, মুক্তধারা এটা আয়োজন করে এবং এটা বেশ ব্যাপকভাবে সাড়া পাওয়া যায় এবং অবাক হয়ে যায় আমরা যে মেলার সময় এত লোক আসে বাঙালি, যে তখন মনেই হয় না যেটা আমরা নিউ ইয়র্কে আছি বা আমরা বিদেশে আছি, দেশের মাটিতে নেই। আপা, অনেক অনেক শুভকামনা থাকছে ভবিষ্যতের জীবনের জন্য, এবং গল্প করতে করতে আসলে সময় কি করে ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না। অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি। আপা, আপনার একটা কবিতা শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই, তবে তার আগে আমি দর্শকের থেকে একটু বিদায় নিয়ে নিব। অবশ্যই। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকটি পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএটিভির পর্দায় চোখ রাখবেন। আপা, কোন কবিতাটা শুনবো? যেহেতু এটা স্বাধীনতার মাস, জি, তো আমি একটা স্বাধীনতার কবিতাই পড়ছি। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, পুড়ছে দোকানপাট, কাঠ, লোহা লক্কর, মসজিদ এবং মন্দির। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, বিষম পড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনাবলী, মিষ্টান্ন ভাণ্ডার, মানচিত্র, পুরনো দলিল। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিক বিদিক। নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী ছুটে যাচ্ছে বনহরিণীর মতো। অদূরে গুলির শব্দ, রাস্তা চষে জঙ্গি জীব, আর্ত শব্দ সবখানে। আমাদের মুখে খরতাপ, আলিঙ্গনে থরথর। তুমি বলেছিলে আমাকে বাঁচাও, এই বর্বর আগুন থেকে আমাকে বাঁচাও। আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায়, বুকের অতলে, কিংবা একান্ত পাঁজরে। আমাকে নিমেষে শুষে নাও চুম্বনে চুম্বনে।